হ্যাঁ হ্যাঁ দাদা মনে আছে। হ্যাঁ স্যার। মনে আছে তাই তো? তাহলে আমি অ্যাপ্লিকেশনে যাবো ডাইরেক্ট একবার। কি রে একবার বলে দেবে? বললাম আমি কি হ্যাঁ। ডাইরেক্ট আমি কি ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে যাবো তাহলে? হ্যাঁ, একবার হ্যাঁ, বলে দেবে হ্যাঁ। রেফারেন্সটা? হ্যাঁ কি বলছিস বল একবার, কি বললি কি? আর একবার একটু মানে শর্টে বলে দেবে? দুখানা মলিকিউলস নিয়ে আলোচনা করছি ফার্স্টে। রেজোনেন্স বলছি বললি যখন স্পটে বলে দিচ্ছি। অ্যামোনিয়া মলিকিউলস, সেখানে দেখ নাইট্রোজেন বা হাইড্রোজেনটা তোর নিয়ারেস্ট যে ইনার্ট গ্যাস আছে হিলিয়াম, তার ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে চাইবে। আর নাইট্রোজেনের নিয়ারেস্ট ইনার্ট গ্যাস মানে হলো গিয়ে নিয়ন, আউটার মোস্ট শেলে 8 ইলেকট্রন করতে চাইবে। তো সেই জন্য অ্যামোনিয়াতে তো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে, তোর দেখ একটা ইলেকট্রন পেয়ার শেয়ারের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড করছে। এখানে নাইট্রোজেন বা সেন্ট্রাল এলিমেন্ট নাইট্রোজেন, তার যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো দেখ এই যে তোর নাইট্রোজেনের ইলেকট্রন কনফিগারেশন জানিস, তোরা অলরেডি গ্রুপ 15 পড়ছিস, এখনই তো অলরেডি অসুবিধা হবে না, তোরা জানিস এটা 2s2 2p3। তো সেক্ষেত্রে নাইট্রোজেনের দেখ ভ্যালেন্সে 2 আর 3 5টা ইলেকট্রন আছে, কাট করার জন্য একটা শেয়ার করে 8 হলো। দেখ 2 4 6 এটাই যে দুটো, আর এখানে তিনটে ওর হাইড্রোজেনের একটা, এই হাইড্রোজেনের একটা আর একটা হাইড্রোজেনের একটা, টোটাল অক্টেট কমপ্লিট হয়ে গেল। তো সেক্ষেত্রে দেখ এই নাইট্রোজেনের যে ইলেকট্রনটা মেইনলি এটা হাইব্রিডেশন হয়ে যায়। দেখ একটা এস আর পি হলো গিয়ে 2p, মানে তিনটে পি কেটে কি হবে তোর আলটিমেটলি চারটে হাইব্রিড অরবিটাল তৈরি করবে। একে আমরা sp3 বলবো। এতদিন আমি কিছুদিন আগেই বললাম। তো সেক্ষেত্রে একটা লোন পেয়ার রয়েছে, মানে যে ইলেকট্রন পেয়ারটা বন্ডিং এ পার্টিসিপেট করলো না ইজ কল লোন পেয়ার। তো দেখ এটা লোন পেয়ার দেখালাম। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা কাজে লাগবে। দেখ এই CH3Cl, যদি CH3Cl এর ক্ষেত্রে দেখা যায় কার্বনের ভ্যালেন্স শেলে 4টি ইলেকট্রন থাকে, কারণ কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন হয় 2,4। তো সেক্ষেত্রে দেখ এই কার্বন যে আছে, কার্বনের 4টি ইলেকট্রন চারদিকে রয়েছে, হাইড্রোজেন একটা করে ইলেকট্রন রয়েছে প্রত্যেকের, আর ক্লোরিনের ভ্যালেন্স শেলে 7টা ইলেকট্রন। তো প্রত্যেকেই চায় যে নিয়ারেস্ট যে ইনার্ট গ্যাস তার ইলেকট্রনিক কনফিগারেশন গেইন করতে হবে, তাহলেই তারা স্টেবল হবে। তার জন্য কি হচ্ছে, এখানে ইলেকট্রন পেয়ার শেয়ারিং হচ্ছে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের সঙ্গে কার্বনের আরেকটা ইলেকট্রন, ক্লোরিনের একটা ইলেকট্রনের সঙ্গে কার্বনের আরেকটা ইলেকট্রন, আর ফাইনালি আরেকটা হাইড্রোজেনের সঙ্গে আরেকটা কার্বনের আরেকটা ইলেকট্রন ইকুয়াল ডিস্ট্রিবিউট করছে, করে শেয়ার করছে, করে কোভ্যালেন্ট বন্ড করছে। তো দেখ এই যে বন্ড পেয়ার যেটা, সেটাকে আমরা ড্যাশ দিয়ে দেখাচ্ছি। ধর আমরা জানি তো ক্লোরিনটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, কার্বনের থেকে যদি কোনো কারণে বন্ড পেয়ারটা নিয়ে পালিয়ে যায়, বন্ড পেয়ারটা সে নিয়ে পালিয়ে যাচ্ছে মানে কি, দেখ ক্লোরিনের কতগুলো ইলেকট্রন হচ্ছে, অলরেডি কিন্তু 3টে লোন পেয়ার ছিল। তুই বলবি কেন? দেখ ক্লোরিনের যদি ইলেকট্রন কনফিগারেশন করি,
17 তো নিয়ন চলে গেল 3s2 3p5 তাহলে একটা দুটো তিনটে লোন পেয়ার ইলেকট্রন আর একটা আনপেয়ারের সঙ্গে আর একটা কার্বনের আনপেয়ারের বন্ড করেছিল ঠিক আছে তো দেখ লক্ষ্য করে দেখ যদি সে কি করে কার্বন এর বন্ড পেয়ারটা নিয়ে পালিয়ে যায় তাহলে কি হবে দেখ সি এইচ 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 এটা প্লাস হবে কেন প্লাস এই যে বন্ড পেয়ারে একটা ইলেকট্রন ছিল কার্বনের একটা ইলেকট্রন ছিল কার ছিল বল কার্বনের আর একটা ইলেকট্রন ছিল ক্লোরিনের সে দুখানা নিয়ে পালিয়েছে তার মানে ও একটা ইলেকট্রন চলে গেল বলে প্লাস আর ক্লোরিনটা কি হয়ে যাবে না ক্লোরিনটা হয়ে যাবে মাইনাস হবে আর দেখ 1 2 3 4 5 6 7 আর অক্টেট কমপ্লিট হয়ে যাবে কারণ তিনটে দেখ লোন পেয়ার আর বন্ড পেয়ার মানে কার্বনের ইলেকট্রন সঙ্গে ক্লোরিনের নিজের ইলেকট্রন দুটো নিয়ে পালিয়েছে এটাকে বলা হয় তো তাহলে আলটিমেটলি এখানে ইলেকট্রন ট্রান্সফার যখন হচ্ছে মানে বন্ড পেয়ার সেক্ষেত্রে আমরা কেন দিয়ে দেখাই এটা সিগমা বন্ডের ক্ষেত্রে দেখালাম আমি সিমিলারলি পাই বন্ড যদি হয় যদি পাই বন্ড হয় পাই বন্ড কখন হবে তখন ফার্স্ট বন্ডটা সবসময় সিগমা হয় সেকেন্ড যে বন্ডটা হয় সেটা কিন্তু সবসময় পাই হয় তো আমরা যদি সিম্পলি দেখিয়ে দিই দেখ পাই বন্ড মানে একটা সিগমা একটা পাই কারণ আমি বলেছিলাম যেখানে পিওর পি ওভারল্যাপ হয় ফার্স্টে যখন পি ওভারল্যাপ হয় সেটা পিএক্স পিওয়াই আর একটা ধর px py pz তিনখানে অ্যাক্সেস যদি থাকে তিনটে অ্যাক্সেসে তো ডাম্বেল শেপ থাকবে ওকে তো যখন তো ধর আরেকটা পি এর সঙ্গে একটা পি হেড ওয়েজ ওভারল্যাপ হয় মানে হেড অন ওভারল্যাপ হয় সেক্ষেত্রে আরেকটা পি এর সঙ্গে এর পি ওয়াই কি হবে প্যারালাল থাকবে তাহলে এদের ক্ষেত্রে ডাম্বেল লোকটা কি হবে সাইড ওয়েজ ওভারল্যাপ হবে যখন মোর দ্যান ওয়ান বন্ড হয় ফার্স্ট বন্ডটা কিন্তু সবসময় সিগমা ইট ইজ ফর্ম ডিউ টু দা হেড ওয়েজ ওভারল্যাপ বাট রিমেইনিং যে বন্ড ইট মে বি ওয়ান অর টু সেটা কিন্তু পাই এটা পাই বন্ড এই পাই বন্ড করতে গেলেও কিন্তু দুখানে ইলেকট্রন লাগে মানে আমরা যদি কনসিডার করি এটা সিগমা বন্ড পেয়ার তাহলে এটা পাই বন্ড পেয়ার যদি কনসিডার করি তাহলে সেক্ষেত্রে কি দুখানা ইলেকট্রনই লাগবে পাই বন্ডের জন্য ওকে এবার আমি এলাই রেজোনেন্সের কথা আসি রেজোনেন্স মানে কিছুই না রেজোনেন্স মানে একটা হলো কি মনে রাখবে হাইপোথেটিক্যাল লুইস স্ট্রাকচার বলতে পারবি কার মলিকিউলস এর ওকে যেখানে কি হচ্ছে আমরা বলতে পারি কেন তৈরি হচ্ছে না পাই বন্ড পেয়ার বা লোন পেয়ার যদি বলতে পারি রিঅ্যারেঞ্জমেন্ট বা রিওরিয়েন্টেশনের জন্য যে তোর আমরা অনেকগুলো লুইস স্ট্রাকচার পাওয়া যাচ্ছে সেগুলোকেই বলা হচ্ছে রেজোনেন্স মানে পুরো ঘটনাকে তুই বলবি কেন দরকার তো আমরা যে অর্গানিক কম্পাউন্ড গুলো দেখিস তো তাদের যে বিভিন্ন রকম প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ গুলো কোনো মলিকিউলস এর একটা পার্টিকুলার স্ট্রাকচারের মাধ্যমে ড্র করা যায় না তো যদি তার মলিকিউলস এর মধ্যে কোনো লোন পেয়ার থাকে বা পাই বন্ড পেয়ার থাকছে সেক্ষেত্রে তার রিওরিয়েন্টেশন করলে আমরা যে তোর হাইপোথেটিক্যাল তোর লুইস স্ট্রাকচার গুলো পাওয়া যাবে তো সেই সবকটা মিলেই কিন্তু কোনো মলিকিউলস এর সব রকম ধর্ম আমাকে ব্যাখ্যা করতে হয় তো এই যে ঘটনা মানে তোর রিঅ্যারেঞ্জমেন্ট অফ কি হচ্ছে অবশ্যই প্ল্যানার কিন্তু ঠিক আছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ কি বললাম পাই বন্ড পেয়ার অর লোন পেয়ার তাই তো ইটস কল্ড রেজোনেন্স ওকে ছোট্ট একটা আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি দেখানোর পরে আমি চলে আসছি আসল জায়গায় ঠিক আছে যদি আমরা একটা ছোট এক্সাম্পল দেখাই একটা দুখানা এক্সাম্পল দেখাচ্ছি ধর এটার ক্ষেত্রে অ্যাসিডিটি বলেছি অ্যাসিডিটি কিন্তু এখানে আমি বলবো না হ্যাঁ প্ল্যানিলিন হ্যাঁ কি বলবে লোন পেয়ার তুমি দিয়েছো কেন আবার সেই একই রকম কথা আসবে হিলিয়াম 2s2 নাইট্রোজেনের তিনটা আনপেয়ার দুটো হাইড্রোজেনের সঙ্গে এই একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড করছে আর একটা হাইড্রোজেনের সঙ্গে সিগমা বন্ড করছে আর একটা কি করছে কার্বন এই যে কার্বন
কার্বন তার সঙ্গে সিগমা বন্ড করছে, ঠিক আছে? তার একটা লোন পেয়ার হয়ে গেছে। তো এক্ষেত্রে কি হচ্ছে, এটা C1, এটা C2, এটা C3, এটা C4, এটা C5, এটা C6। দেখ প্রত্যেকটা কার্বন কিন্তু অক্টেট কমপ্লিট করে রেখেছে, মানে এই কার্বনের কথা যদি তুই বলিস C1 কার্বন, সেই কার্বন নাইট্রোজেনের সঙ্গে বন্ড করেছে একটা 6 নম্বর কার্বনের সঙ্গে, আর ডাবল বন্ড করেছে 2 নম্বর কার্বনের সঙ্গে, তার মধ্যে একটা সিগমা একটা পাই। তো সেক্ষেত্রে কি হয়, এই যে লোন পেয়ারটা, সেটা ধর কার্বনকে বললো যে ওর সাথে পাই বন্ড ফর্ম করতে, মানে বন্ড ফর্ম করতে। তো কার্বন তো সেকেন্ড পিরিয়ডিক এলিমেন্ট, তোরা জানিস, তো অক্টেট এক্সপ্যান্ড করতে পারে না। এছাড়া ওর কোনো ইলেকট্রন নেই, কার্বনের 4টে ইলেকট্রন 4টেই বন্ড করতে এনগেজ রয়েছে। তো এই নাইট্রোজেন বললে যে 2টো ইলেকট্রন আমি দিচ্ছি। তো হ্যালো, হ্যালো, ঠিক শুনতে পাচ্ছিস ভাই? এই লোন পেয়ারটা এখানে পাই বন্ড করলো, পাই বন্ড পেয়ারটা শিফট হয়ে গেল 2 নম্বর কার্বনে। কারণ কি, কার্বন তো তোর দেখ রেডি 1 2 3 4টে বন্ড, মানে 8 ইলেকট্রন রয়েছে ভ্যালেন্স শেলে। যদি ফার্দার পাই বন্ড করে 10টা হয়ে যায়, সেটা তো হবে না, সেকেন্ড পিরিয়ডিক এলিমেন্ট তো। তো সেক্ষেত্রে এই বন্ড পেয়ারটা স্টেবিলিটি মেনটেন করার জন্য এখানে স্থানান্তর হয়ে গেল। তো এই ক্ষেত্রে কিন্তু অক্টেট রইল 1 2 3 4, মানে 8 ইলেকট্রন। এই কার্বনটারও কিন্তু অক্টেট হয়ে রইল, কেন? 1 2 3 একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড হয় 4টে, সরি 3টে, আর একটা লোন পেয়ারের জন্য 4টে। তাহলে আলটিমেটলি 1 বন্ড মানে 2 ইলেকট্রন, অ্যানাদার বন্ড মানে 2 4, দুটো লোন পেয়ার 6, আর একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড 8। তো যেটা বলছিলাম, তো রেজোনেন্স মানে আমরা কি করব না, কোনো একটা মলিকিউলস এ যদি পসিবল হয়, সেক্ষেত্রে তার লোন পেয়ার বা পাই বন্ড পেয়ারের রিঅরিয়েন্টেশন করব, বা তোর বলতে পারি রিঅ্যারেঞ্জমেন্ট করব, করে কিছু লুইস স্ট্রাকচার লিখবো, যে স্ট্রাকচারটা মাস্ট বি প্ল্যানার হতে হবে, 1 নম্বর। 2 নম্বর, প্রত্যেকটা ক্যানোনিক্যাল ফর্মে যে তোর অ্যাটমস গুলো আছে, তার অবস্থান বা পজিশন মাস্ট বি সেম, তাই তো? যখন আমরা রেজোনেন্স স্ট্রাকচার গুলো লিখবো, সেখানে কিন্তু পজিশন চেঞ্জ করা যাবে না। নাম্বার 4, নাম্বার অফ সিগমা বন্ড, এই যে সিগমা বন্ড যেগুলো আছে, সেটা কিন্তু কখনো চেঞ্জ হবে না, রিমেইন সেম ইন অল দ্য রেজোনেন্স ফর্ম আর ক্যানোনিক্যাল ফর্ম। আর ফাইনালি 5, দ্য স্ট্রাকচার মাস্ট বি প্ল্যানার। প্ল্যানার মানে প্রত্যেকটা অ্যাটম সেগুলো কিন্তু অন দ্য প্লেন থাকতে হবে, মানে আমরা যে করেছিলাম টেট্রাহেড্রাল শেপে অ্যাবাভ দ্য প্লেন বিলো দ্য প্লেন, সেক্ষেত্রে কিন্তু রেজোনেন্স হবে না। ওকে, তো যাই হোক না কেন, দেখ এই লক্ষ্য কর, এখানে আর এখানে প্রত্যেকটা কিন্তু টোটাল বন্ড পেয়ার আর লোন পেয়ারের যে নাম্বার, এক কথায় বলতে গেলে ইলেকট্রন পেয়ার কিন্তু সেম। তুই বলবি কি করে? দেখ জাস্ট এই পাই বন্ড পেয়ারটা কি হলো, লোন পেয়ার হয়েছে, লোন পেয়ারটা এখানে কি করে পাই বন্ড করে ফেলেছে, টোটাল নাম্বার অফ কি হলো, ইলেকট্রন পেয়ার সেম রইলো। এবার দেখ এই যে তোর এই লোন পেয়ারটা দিয়ে আবার পাই বন্ড তৈরি হলো কার, C2 C3 এর মধ্যে। তাহলে এই বন্ড পেয়ারটা কি হবে, লোন পেয়ার হবে। এই আবার কি করলো, এ কভার করলো। তো সেক্ষেত্রে কি হবে, এরকম আমরা অনেকগুলো হাইপোথেটিক্যাল ফর্ম ড্র করতে পারি। ফাইনালি এটা দিয়ে এখানে বন্ড হয়, আর এই বন্ডটা কি হবে, আবার লোন পেয়ার হয়ে যায়। তুই হলে NH2, লোন পেয়ার চলে আসবে, বন্ড পেয়ারটা লোন পেয়ার হয়ে গেলে
আর এই লোন পেয়ার দিয়ে কি পাই ওয়ান করলো, তার মানে দেখ পাই ওয়ান গুলো কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল বা রিঅ্যারেঞ্জমেন্ট হলো। পুরো সবকটাকে আমরা ধর এইগুলো 1 2 3 4 5 এগুলোকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। আর এদের যে সবকটার মিলিয়ে যে একটা স্ট্রাকচার ড্র করতে পারো মানে উইচের যে ফর্ম তাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। দেখ রেজোনেন্স হাইব্রিডটা কেমন হবে, এবং ঘুরবে পাই ওয়ানটা সব জায়গায়, এই যে এরকম ব্যাপারটা হবে রেজোনেন্স হাইব্রিডটা। ঠিক আছে, এক্ষেত্রে লক্ষ্য করে দেখ এই যে NH2 গ্রুপটা রেজোনেন্স করে আগে তো পাই ওয়ান ছিল, কিন্তু দেখ 1 নম্বরে অর্থ পজিশন নেগেটিভ এসছে, 2 নম্বরে প্যারাই এসছে, 3 নম্বরে অর্থ। এর জন্য এটাকে বলা হচ্ছে রিং অ্যাক্টিভেটিং গ্রুপ, কারণ রিং এ ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করছে। অ্যালং উইথ দিস মানে আলটিমেটলি এর সাথে সাথে সরি যে কি হচ্ছে তোর এখানে যদি কোনো ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু অর্থ বা প্যারা পজিশন হবে। ঠিক আছে, কারণ অর্থতে ইলেকট্রন ঘনত্ব বেশি বেড়ে গেছে। ওকে, তো এরকমই কিছু রেজোনেন্স হতে পারে, সেটা হলো নাইট্রোবেনজিনের ক্ষেত্রে হতে পারে। একদম আমি একটা দেখাচ্ছি আর দেখাবো না, দেখিয়ে তারপর আমি যাচ্ছি অন্য জায়গায়। রেজোনেন্স স্ট্রাকচার কটা হলো সেটা বুঝতে পারলে রেজোনেন্স হাইব্রিড মানে প্রত্যেকটা রেজোনেন্স স্ট্রাকচারের সমন্বয় এটা পাবো, সেটাকে আমরা বলবো কি বলবো, রেজোনেন্স হাইব্রিড বলবো। ঠিক আছে, এবার লক্ষ্য করে দেখ যদি আমরা নাইট্রোবেনজিনের কথা বলি, ইলেকট্রন পেয়ারের কেসটা ফান্ডাটা একটু বলে দিই আমি এখানে, কেন এরকম হলো তার মাথায় প্রশ্ন আসতেই পারে। নাইট্রোজেনের তোরা ইলেকট্রন বিন্যাস অনেকবার জানিস, মানে এখনো জানিস, কোনো অসুবিধা নেই। আর 2s2 2p 1 2 3 লক্ষ্য করে এই যে অক্সিজেন দেখছিস, সেই অক্সিজেনের সঙ্গে কি করছে এই যে নাইট্রোজেনটা একটা সিগমা বন্ড করছে, দ্বিতীয় বন্ডটা কি হবে অক্সিজেনের সঙ্গে পাই বন্ড হবে, আর একটা আনপেয়ার দিয়ে কার্বনের সঙ্গে সিগমা বন্ড করছে। তাহলে এই যে অক্সিজেনের সঙ্গে বন্ডটা কি করে হচ্ছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস জানিস কি বল, অক্সিজেন 2,6, নাইট্রোজেন যে লোন পেয়ার দিয়ে অক্সিজেনের সঙ্গে বন্ড করছে। তাহলে অক্সিজেনের দেখ অলরেডি দুটো দুটো চারটে দুটো ছটা তিনটে লোন পেয়ার ছিল, আর যেহেতু এই যে কোঅর্ডিনেট বন্ড হচ্ছে তাহলে ওর তো কোনো ইলেকট্রন দিতে হচ্ছে না, উপরন্তু তাহলে ও একটা দিচ্ছে, মানে দুটো যদি ওর মধ্যে বন্ড করে হিসাব মতো কি ওর কাছে একটা ওর কাছে একটা, তো সেই জন্য সে মাইনাস, এ কি হয়ে গেল নাইট্রোজেন প্লাস, এইভাবে বন্ডের ফান্ডাটা থাকে। সেক্ষেত্রে কি হয় দেখ 1 2 1 নম্বর কার্বন বললো সেই নাইট্রোজেনকে তুই আমার সঙ্গে পাই বন্ড কর, ও বললো আমার তো কোনো ইলেকট্রন নেই বন্ড করার মতো, আমার সবকটা ইলেকট্রন এনগেজ। এছাড়াও আমি তো অষ্টক ইলেকট্রন করতে পারবো না, বলছি চিন্তা নেই আমি দুটো ইলেকট্রন যদি বন্ড কর, করলে কি মানাবো কি করে, তাহলে আমি বলছি এই বন্ড পেয়ারটাকে তুই দিয়ে দে ওকে, বলে ঠিক আছে। তুই হলো কি বলতে হবে, সরি প্লাস হয়ে গেল, কারণটা বলছি দেখ ডাবল বন্ড এটা প্লাসই থাকবে, ও মাইনাস একটা দুটো তিনটে লোন পেয়ার হয়ে গেল, এটা না কোঅর্ডিনেটলি বন্ড ও এটাও মাইনাস, তুই এটা প্লাস হলো কেন, যে এক আর দুইয়ের মধ্যে পাই বন্ড পেয়ার, একটা এই কার্বনের ছিল একের একটা দিকে দুটোই ও নিয়ে বন্ড করে। ঠিক আছে, এরকম আরো হবে, এটা এখানে আসবে আবার এখানে আসবে, লাস্টে গিয়ে ওখানে যাবে মানে 3 মোড। ঠিক আছে, এখানে না লক্ষ্য কর নাইট্রো গ্রুপ যেটা আছে রেজোনেন্সের ফলে অর্থ পজিশনে ইলেকট্রন ডেনসিটি ডিক্রিজ করলো, আগে তো তোর পাই বন্ড ছিল কিন্তু এখন প্লাস চলে এসেছে। তো এবার এক্ষেত্রে তোর ইলেকট্রনে মানে এই যে রিং এ ইলেকট্রন ডেনসিটি কমায় বলে একে বলা হচ্ছে রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এটা আমরা ডিটেইলস আবার পরে বলবো রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কেন। যাই হোক এখানে রেজোনেন্স, এগুলো রেজোনেন্স এটা বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেটিং স্ট্রাকচার বলা হয় বা রেজোনেটিং ফর্মও বলা হয়। আর এদের যে সমন্বয়ে যে রেজোনেন্স স্ট্রাকচারটা পাবি বা রুই স্ট্রাকচারটা পাবি তাকে বলা হয় রেজোনেন্স হাইব্রিড। যাই হোক না কেন এই যে রেজোনেন্স হাইব্রিডে প্রত্যেকটা ক্যানোনিক্যাল ফর্ম কিন্তু সেম কন্ট্রিবিউশন করে না, কখনো কোনোটা বেশি করে কোনোটা কম করে, কিছুর উপর ডিপেন্ড করে। ছোট একটা এক্সাম্পল আমি এটা বুঝতে পারি, ধর ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবি।
দেখতে পাচ্ছি বিউটা 1,3 ডাই ইন, ঠিক আছে। তো এটা কি হলো, বিউটা 1,3 ডাই ইন। এটা যদি এরকম রেজোনেন্স কি হতে পারে, দেখ এই ধর পাই বন্ড পেয়ার যেটা আছে এটা শিফট করলো, এদের মধ্যে পাই বন্ড হবে, যেহেতু সেকেন্ড পিরিয়ডিক এলিমেন্ট অক্টেট এক্সপ্যান্ড করতে পারবে না, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, এই যে পাই বন্ড পেয়ারটা সেটা শিফট করে যাবে লোন পেয়ার, সেক্ষেত্রে তুই স্ট্রাকচারটা কেমন পাবি, CH2, এটা মাইনাস হবে লোন পেয়ারের জন্য, ঠিক আছে। সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, এটা কি হবে, প্লাস হবে, কারণ এর বন্ড পেয়ারটা চলে গেছে। তো লক্ষ্য করে এদের যদি রেজোনেন্স হাইব্রিডটা কেমন হবে, রেজোনেন্স হাইব্রিডটা লক্ষ্য করে দেখ, CH2 এই বন্ডটা পার্শিয়াল বন্ড, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, এটাও পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাবে রেজোনেন্সের ফলে। এখানে ডাবল বন্ডটা কি, সিঙ্গেল বন্ড হচ্ছে মানে পার্শিয়াল ডাবল বন্ড, এটা হলো রেজোনেন্স হাইব্রিড বলতে পারিস। রেজোনেন্স হাইব্রিড লক্ষ্য করে দেখ, এই যে রেজোনেন্স হাইব্রিড আর এগুলো ক্যানোনিক্যাল ফর্ম বা রেজোনেন্স স্ট্রাকচার কোথা থেকে পেলি, নাই পাই বন্ড পেয়ার, যেটা পাই বন্ড পেয়ারের ওরিয়েন্টেশনের ফলে পেলি। এই যে রেজোনেন্স হাইব্রিডে যে এদের এই দুখানা কন্ট্রিবিউশনের কোন মানে কোনটার কন্ট্রিবিউশনটা বেশি, ভুল বললাম, মানে রেজোনেন্স হাইব্রিডের দুখানা কন্ট্রিবিউশন না দুখানা ক্যানোনিক্যাল ফর্ম, কার কন্ট্রিবিউশন বেশি, মানে কার অবদান বেশি, সেটা কিছুর উপর ডিপেন্ড করছে না, এদের স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে। এই দুটোর মধ্যে যা স্টেবিলিটি বেশি হবে, তো তার কন্ট্রিবিউশনটা কি হবে, এখানে বেশি হবে। ওকে, এই যে কোন রেজোনেন্স হাইব্রিডে কোন ক্যানোনিক্যাল ফর্ম গুলোর স্টেবিলিটি বেশি মানে কন্ট্রিবিউশন বেশি হবে, বা বলতে পারি কোন রেজোনেন্স স্ট্রাকচারটা স্টেবিলিটি বেশি হবে, তার বের করা কিছু রুলস আছে। সেই রুলস গুলো থেকে মাথায় রাখতে হবে, সেখান থেকে কিছু প্রশ্ন করবো। ফার্স্ট আমি আসছি, ধর জল খেয়ে ধর ঠিক করতে ধর, জল খেয়ে নিচ্ছি। ওটা একটু ধর, দেখ কি বললাম, কোন একটা রেজোনেন্স হাইব্রিডে কোন ক্যানোনিক্যাল ফর্ম গুলোর কন্ট্রিবিউশন বেশি হবে, ঠিক আছে, সেইগুলো ডিটারমিনেশন কিছু রুলস আছে এবং সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবি। ধর আমি তো CH6CO প্লাস অ্যাসাইলিয়ন আয়নের কথা দেখাই তোদের, ঠিক আছে, সেক্ষেত্রে দেখ এখানে লোন পেয়ার থাকছে অক্সিজেন, তো সেই লোন পেয়ারটা ধর এই যখন কার্বনটা প্লাস অক্টেট কমপ্লিট বলিস, তো এখানে কি এটা কি একটা বন্ড হতে পারে, তুই বলবি কেন, তো কার্বন দেখ 1 2 3 কোভ্যালেন্ট বন্ড মানে ডিস্ট্রিক্ট স্টেট রয়েছে, অক্টেট নেই, তো সেক্ষেত্রে অক্সিজেনটা দেখলো যে এ তো অক্টেট নেই, তো এর সাথে পাই বন্ড করি, তুই বলবি কেন অক্সিজেন হট করে পাই বন্ড করবে, তো লোন পেয়ার অক্সিজেনের মাথায় রয়েছে, সেই অক্সিজেন লোন পেয়ার রিপালশনটা অনেকটাই তো হাই, হুইচ মেক দ্য মলিকুল আনস্টেবল, সেই ইলেকট্রনিক রিপালশন কমানোর জন্য সেটা দিয়ে পাই বন্ড করতেই পারে, তো সেক্ষেত্রে কি হবে, এখানে দেখ CH3 সেই ট্রিপল বন্ড ও এটা প্লাস হয়ে যাবে, কারণ কি এখানে যখন বন্ড করেছে বন্ড পেয়ার দুটোই অক্সিজেন দিয়েছে, যেখানে কি হচ্ছে দুইজন সমান করে ব্যবহার করছে, তার মানে কি একটা হিসাব হবে কার্বনের ইলেকট্রন হিসাবে একটা ওর নিজস্ব ইলেকট্রন হিসাবে বিবেচনা হবে, বাট ইকুয়ালি শেয়ার করছে, তাই তো, তার মানে কি একটা ইলেকট্রন ওর কাছ থেকে ওর কাছে চলে গেল হিসাব মতো, গিয়ে ইকুয়ালি শেয়ার করছে, সেই জন্য এটা কি হবে, প্লাস হয়ে যাবে। ওকে, আর এটা নিউট্রাল হয়ে গেল। এবারে বলি ধর এই একটা তাহলে আর এই একটা দুখানা হতে পারে, তোর আমার কি হতে পারে, ক্যানোনিক্যাল ফর্ম হতে পারে, এদের মধ্যে কোনটা স্টেবিলিটি বেশি, মনে রাখবি যে ক্যানোনিক্যাল ফর্মে প্রত্যেকটা পরমাণু অষ্টক পূর্তি পূরণ করবে, তার স্টেবিলিটি কিন্তু অনেক বেশি,
এখানে লক্ষ্য করে দেখ এই কার্বন 1 2 3 6 সেট করেছে, এই কার্বন কটা করেছে? একটা দুটো তিনটে চারটে। তাহলে আলটিমেটলি কোনটা স্টেবিলিটি বেশি হবে? অবশ্যই এটা। তাহলে আলটিমেটলি কি হবে বল? স্টেবিলিটি অফ 2 greater than 1, একই না? রেজোনেন্স হাইব্রিডের কার কন্ট্রিবিউশন বেশি? কারণ দুটোর সমন্বয়ে রেজোনেন্স হাইব্রিডটা পাবো। রেজোনেন্স হাইব্রিড দেখতে কেমন হবে? দেখ CH3 C ডাবল বন্ড O ডটেড, ঠিক আছে? অসুবিধা নেই তো? এটা কখনো এর মাথায় প্লাস আছে, এখানে এর মাথায় প্লাস আছে, মানে কি প্লাস হাফ থাকবে এটা, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বলতে পারি, কি বলতে পারি দেখ, এই রেজোনেন্স হাইব্রিড যেটা আছে সেখানে কার কন্ট্রিবিউশন বেশি হবে? অবশ্যই এর কন্ট্রিবিউশন বেশি হবে, কারণ in this resonance structure all the atoms fulfill their octet. একটা এক্সাম্পল তোদের দিয়ে খুব, তাহলে ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবি, তোরা নিজেরা বল। এছাড়া কোভ্যালেন্ট বন্ডের সংখ্যাও তো বেশি। আরে আসছি এটা আসবো, চিন্তা নেই, সব বলবো, ঠিক আছে? তোমার কোশ্চেন সেটটা দিয়ে দাও পরে। কোশ্চেনটা নিয়ে কি করবি? পারবি সলভ করতে এখনই? না বলছিলে না দেবে, তাই। অক্টেট কমপ্লিট, যে কেমিক্যাল ফর্মের প্রত্যেকটা অ্যাটম অক্টেট কমপ্লিট করেছে তার স্টেবিলিটি কিন্তু অনেক বেশি। সেকেন্ড কি দেখবো? নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে? তার প্রত্যেকটা ক্ষেত্রে অক্টেট রয়েছে, সেক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ড দেখতে পারি আমরা। দেখ এদিকে একটা এক্সাম্পল দেখাচ্ছি, এই মাত্র করেছিলাম CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH। সেক্ষেত্রে কি হতে পারে দেখ, CH টা মাইনাস, নোট পেয়ারে যাবে সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 প্লাস। লক্ষ্য করে দেখ এখানে কোভ্যালেন্ট বন্ড কটা ছিল? 1 2 3 4 5 2 7 8 9 দিয়ে 11। এখানে কটা? 1 2 3 4, একটা তো কমে গেল এখান থেকে, দেখতে পাই 2 4 5 ছিল, এখানে একটা বন্ড কমে গেল। তার মানে কি, যদি 1 আর 2 বলিস তাহলে 2টা কি হবে? মেজর কন্ট্রিবিউশন হবে, বুঝতে পারলাম? নেক্সট কেস বলি শোন, তাহলে এটা হলো ফার্স্ট কি দেখবো? নাম্বার অফ কোভ্যালেন্ট। ফার্স্ট দেখবো তো যে কোন ক্যানোনিকাল ফর্মের প্রত্যেকটা অ্যাটম অক্টেট কমপ্লিট করেছে। নেক্সট দেখবো তোর নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড। ক্যানোনিকাল ফর্মস এর মধ্যে যে কটা, যেটার ক্ষেত্রে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড বেশি থাকবে তার স্টেবিলিটি বেশি। নাম্বার 3 কি দেখবো দেখ, আর বলছি দেখ, তো এক্ষেত্রে এটা এরকম হতে পারে দেখ, যদি পাই বন্ড করলে এটা কি হবে? এই হলো C সিঙ্গেল বন্ড ও 1, তিনটে লোন পেয়ার মাইনাস হয়ে গেল, কারণ বন্ড পেয়ারটা এখানে কি লোন পেয়ার হয়ে গেল। তো যেহেতু তোর এখানে এর একটা ইলেকট্রন ছিল, এর একটা ইলেকট্রন ছিল, এখানে অক্সিজেন পেলে কি হবে? মাইনাস হবে, ট্রিপল বন্ড ও প্লাস হয়ে যাবে, তাহলে 1 2। আর একটা হয়, লক্ষ্য করে দেখ, এটা নন পোলার স্ট্রাকচার, এটা পোলার স্ট্রাকচার। মনে রাখবি সব সময় নন পোলার স্ট্রাকচারটা ইজ মোর স্টেবল দ্যান দ্য পোলার স্ট্রাকচার। তার মানে কোনো একটা পোলার ক্যানোনিকাল ফর্মের থেকে নন পোলার ক্যানোনিকাল ফর্মটা অনেক বেশি স্টেবল হবে। তাহলে কি হবে? এটা কি হবে? মেজর কন্ট্রিবিউশন হবে টুয়ার্ডস দিস রেজোনেন্স হাইব্রিড। তাহলে ফার্স্ট কি বললাম? ফার্স্ট দেখলাম অক্টেট দেখবো, নাম্বার 2 বললাম কি? নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, নাম্বার 3 পোলার নন পোলার, নাম্বার 4 কি দেখবো দেখ, বলি একটু খালি দেখ, তারপর দেখি কেমন পারছিস এটা বলার পর। CH2COH, এটা দিয়ে এখানে বন্ড তৈরি হবে কার্বনের সঙ্গে এই কার্বন। এই কার্বন তো সেকেন্ড পিরিয়ডিক এলিমেন্ট অক্টেট এক্সপ্যান্ড করতে পারবে না, তাই এই যে তোর এই পাই বন্ড পেয়ারটা কি হবে? এখানে শিফট হয়ে যাবে অ্যাজ আ লোন পেয়ার। তুই হবে কি CH2 ডাবল বন্ড C, এটা কি হয়ে যাবে?
ও মাইনাস হয়ে যাবে তিনটে লোন পেয়ারের জন্য সঙ্গে এইচ, তাহলে একটা 2 নম্বর 1 নম্বর। দেখ এই যে among these two canonical form 2 is more stable than 1, কেন বলছে তোর বলছে তোর ভালো করে শোন, বলছে যে ক্যানোনিক্যাল ফর্মে নেগেটিভ চার্জটা মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট এবং বা পজিটিভ চার্জটা লেস ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের মধ্যে থাকবে সেটা কিন্তু অনেক বেশি স্টেবল হবে। বলছে তোর ইন আ ক্যানোনিক্যাল ফর্ম ওয়্যার দ্য নেগেটিভ চার্জ অন মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট উইল মোর স্টেবল দ্যান দ্য আনাদার ওয়ান। সেক্ষেত্রে দেখ লক্ষ্য কর এখানে CH2 মাইনাস মানে এখানে কার্বনটা মাইনাস আছে, তুই বলবি যে অন্য রুল গুলো কি দেখবো না, হ্যাঁ অন্য রুল গুলো তো দেখবি। অন্য রুল কি দেখ, এখানে তোর প্রত্যেকটা এখানে অক্টেট প্রত্যেকটা করে রেখেছে কেন 1 2 3 4, এও 2 2 4, এখানে 2 3 4 অক্টেট 1 2 3 লোন পেয়ার একটা 4 তার দ্বিগুণ 8, প্রত্যেকটাই কিন্তু অক্টেট এক্সপান্ড মানে রুল অক্টেট কি করেছে তোর না ফুলফিল করেছে। নাম্বার 2, দুখানা ক্যানোনিক্যাল ফর্মে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড সেম, দেখ 1 2 3 4 1 2 3 4 হাইড্রোজেন গুলো সেম আছে বলে মান ধরলাম না। তখন আমরা কি দেখবো, চার্জ ব্যাপারটা দেখবো, যেটা এই দুখানা কম্পাউন্ডের মধ্যে দুটোই পোলার, এখানে মাইনাস এখানেও মাইনাস, সেক্ষেত্রে পোলার স্ট্রাকচার গুলো স্টেবিলিটি কি করবো যখন ফার্স্ট তিনটে রুল ফেল করলো, সেক্ষেত্রে দেখবো যে তোর যেটাই তোর নেগেটিভ চার্জটা মোর ইলেকট্রোনেগেটিভ, দেখ এখানে নেগেটিভ চার্জ মোর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের রয়েছে, এটা কিন্তু বেশি স্টেবল মনে থাকবে, এই রুল আছে। আরো কিছু আছে পজিটিভ চার্জের ক্ষেত্রে পজিটিভ চার্জ কি হবে তোর মোর ইলেকট্রো পজিটিভ এলিমেন্টের মধ্যে থাকবে সেটা হবে স্টেবল বেশি। এছাড়া আরেকটা যেটা আছে সেটা হলো প্লাস চার্জ অ্যাকোমোডেশন বা আরেকটা কথা বলি সরি বলা হয়নি এটা, দেখ এক্ষেত্রে মনে রাখবি অ্যারোমেটিক স্ট্রাকচার ইজ মোস্ট স্টেবল দ্যান নন অ্যারোমেটিক অর অ্যান্টি অ্যারোমেটিক। তো সেক্ষেত্রে এখানে লক্ষ্য করে দেখ এই কম্পাউন্ড 1 আর 2 এর মধ্যে 1টা কিন্তু অ্যারোমেটিক, তুই কি করে বুঝছি আমরা বলেছিলাম কি 4n প্লাস 2 পাই ইলেকট্রন থাকে এটাকে আমরা অ্যারোমেটিক বলবো। তুই বলবি কি করে বুঝবো 4n প্লাস 2, এখানে nটা কত হয় 0 1 2 3 ডট 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 অবশ্যই। সেক্ষেত্রে এই কম্পাউন্ডের ক্ষেত্রে একটা পাই বন্ড দুটো পাই বন্ড তিনটে পাই বন্ড, এই যে 1 পাই বন্ড 2 3, তাহলে একটা পাই মানে দুটো ইলেকট্রন, যে কোনো সিগমা বা পাই হয়ে তাহলে তিনটে পাই 1 মানে 6টা, এখানে n এর মান 1 হলে কত হয় 4n প্লাস 2 এর মান 6 হয়, তার মানে এটা অ্যারোমেটিক। কিন্তু এখানে দেখ একটা দুটো পাই বন্ড, দুটো পাই বন্ড মানে 2 * 2 4, মানে এটা তো এন কিছু না হচ্ছে 0 না হচ্ছে 1, তাহলে এটা কি নন অ্যারোমেটিক, তাহলে এটা অনেক বেশি স্টেবল। ঠিক আছে, আর মনে রাখবি প্লাস মাইনাস চার্জ আর প্লাস মাইনাস চার্জ যদি কাছাকাছি থাকে মানে পোলারের ক্ষেত্রে তার স্টেবিলিটি কিন্তু অনেক বেশি হয় যদি প্লাস মাইনাস দুটো থাকে তার থেকে। ওকে, আর ফাইনালি মনে রাখবি একই রকম চার্জ মানে সেম ইউনিট 2 ইউনিট চার্জ অ্যাকোমোডেশন যদি কোনো একটা অ্যাটমস থাকে সেটা আনস্টেবল হবে। ওকে, এটা রেজোন্যান্সের রুলস। যাই হোক, এবার আমি চলে আসি কিছু অ্যাপ্লিকেশন দেখি তুই কেমন পারিস করেন কোনটা।
বল 1 আর 2 দুখানা ক্যানোনিক্যাল ফর্ম এঁকেছি, কোনটা বেশি স্টেবল হবে বল? ফার্স্ট 1 আর 2 এর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? বল তুই বল, দেরি করিস না, বল। সেকেন্ডেরটা মনে হচ্ছে। মনে হয় না, বলতে হবে কিন্তু এটা ও প্লাস আছে, হ্যাঁ, আর এখানে কার্বন প্লাস আছে। সেকেন্ডেরটাই অক্টেট যেহেতু পূর্ণ হয়েছে। দেখ আজকে ফার্স্ট ওয়ান আর সেকেন্ড ওয়ান যদি বলি আমরা, তাই তো নাকি না? যদি আমরা ফার্স্ট ওয়ান আর কি বলি বল, সেকেন্ড ওয়ান বলি, সেক্ষেত্রে লক্ষ্য কর এখানে কার্বনটা তোর, তাহলে আমি কি বলেছিলাম যে সবার আগে দেখবো অক্টেট রুল দেখবো, তারপর দেখবো নাম্বার অফ কোভালেন্ট বন্ড। দেখ দুখানা কেসই বেশি, এখানে নাম্বার অফ কোভালেন্ট বন্ড বেশি, দেখ না দুটো, মানে যদি স্ট্রাকচারটা ভেঙে লিখিস দেখ কেমন হবে, দেখতে না CH3C বন্ড H, এখানে প্লাস বন্ড ও সঙ্গে CH3। ওকে, অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে এখানে, লোন পেয়ার দুখানা আমি দিয়ে দিই এখানে। ওকে, আর এখানে কি হচ্ছে দেখ, সেই যে তোর, তাহলে এখানে কার্বনটা কিন্তু লক্ষ্য কর একটা দুটো তিনটে বন্ড করেছে, মানে 6 স্টেট, অক্টেট ফুলফিল নেই। তাহলে লোন পেয়ারটা যদি তোর এখানে চলে আসে, তাহলে আলটিমেটলি কি হবে দেখ, এই কার্বনের সঙ্গে এই ডাবল বন্ড তৈরি হবে, হোক নাও পজিটিভ। তাহলে কি আসা গেল, আগে আগে দেখবো নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড বা অক্টেট, তাহলে এখানে দেখ প্রত্যেকটা 2 3 4 মানে 8 ইলেকট্রন, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটি অ্যাটম কিন্তু অক্টেট মানে কমপ্লিট করেছে বা ফুলফিল করেছে। তাহলে কি হবে এখানে 1 এর থেকে যেটা আছে 2 কিন্তু মোর স্টেবল হবে। বোঝা গেছে কি বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ দাদা বুঝেছি। তারপর বুঝেছি। কি আছে তো মুছে দেবো এটা নেই? হ্যাঁ হ্যাঁ মুছে দাও। বল এই বন্ড লেন্থ অর্ডার হলে কি হবে? তাহলে ফার্স্ট এটা মুছে দিলাম। নেক্সট যে অ্যাপ্লিকেশন, একটা কম্পাউন্ড এসে দেখ CH triple bond C single bond CH double bond CH single bond CH3, এই বন্ড লেন্থ অর্ডারটা কি হবে বল? হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ বলছি বন্ড লেন্থ বললে? হ্যাঁ আচ্ছা বন্ড লেন্থ। আরেকটা কাজ করেছি তাহলে ধর, বল এর মান সব থেকে কম হবে। হ্যাঁ এর মান তো সব থেকে কম হবে। এর মান সবথেকে কম হবে, তারপরে দেন বি দেন সি। দেন বি দেন সি, দেন বি দেন সি, মানে সবথেকে দিয়ে বলছি সিটা বড়, তাই তো? হ্যাঁ কেন? এই যে এই যে বিটা যেটা আছে তার যে করেসপন্ডিং কার্বন সেটা অলরেডি একটা ডবল বন্ডে অংশগ্রহণ করেছে। তো তাহলে কি তার আসা একটা গেল, তো এটা সিঙ্গেল বন্ড আছে, তো ওটা উল্টো পাল্টা বিয়ে দিলে হবে না।
হ্যাঁ, এটা উল্টো পাল্টা মানে তোর মনে করা গল্প দিলে হবে না, এরকম অনেক কোশ্চেন দেবে। বল কে, তরুমিতা বল, সৌমদীপ বল। স্যার আমার লাগছে বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান এ। তোর লাগছে বি গ্রেটার দ্যান সি গ্রেটার দ্যান এ, তাই তো? বলিস কোড জানিস তো, কার্বন কার্বন ট্রিপল বন্ড লেন্থ সবথেকে শর্টেস্ট হয়, দেন কার্বন কার্বন ডাবল বন্ড, দেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাই তো? বলি দেখ, যখন কার্বন কার্বন ট্রিপল বন্ড রয়েছে তার মানে এই কার্বনটা sp হাইব্রিডাইজড আছে, কারণ দেখ একটা দুটো সিগমা বাদ থেকে দুটো পাই। যখন কার্বন কার্বন ডাবল বন্ড s দুখানা সিঙ্গেল বন্ড, সেখানে কার্বনটা আছে কি sp2 আছে, কারণ একটা দুটো তিনটে সিগমা বন্ড। আর যখন কার্বন কার্বন একটাই মাত্র সিঙ্গেল বন্ড, সেখানে কার্বনটা sp3। তো কার্বন কার্বন ডাবল বন্ড লেন্থ কত হচ্ছে বল? 1.24 এর কাছাকাছি হচ্ছে, এটা 1.34, এটা 1.54, 29 হয় বল, যাই হোক অ্যাট্রম। মানে কি হচ্ছে, সব সময় মনে রাখবি যত তোর এস ক্যারেক্টার ইনক্রিজ করবে বন্ড লেন্থ তত শর্টার হবে। এইটা এই কার্বনটা দেখ, এই যে কার্বনটা যদি বলি, এই কার্বনটা sp হাইব্রিডাইজড, এটা হলো sp হাইব্রিডাইজড। এবার দেখ এইটা হলো sp2 আর এটা হলো কি তোর sp3, কারণ দেখ একটা দুটো তিনটে চারটে সিগমা বন্ড, আর এইটাও sp3। লক্ষ্য করে দেখ, যখন তোর কি হচ্ছে sp sp হাইব্রিডেশন থাকবে, তার বন্ড লেন্থ সবথেকে শর্টেস্ট হবে, তার মানে কি এ সবথেকে স্মলেস্ট, তারপরে লেস দ্যান এটা হবে বি, লেস দ্যান সি সবথেকে কিন্তু লার্জার হবে। কেন হবে? কারণ এটা sp3 sp3 হাইব্রিডাইজেশন, এখানে রেজোনেন্স হবে না, কনজুগেশন হবে না এটা, ঠিক আছে? কারণ ওখানে সেক্ষেত্রে হবে না, তো এক্ষেত্রে কিন্তু হবে, এই ঘটনাটা হয়। বোঝা গেল কি বোঝা গেল না বল? হ্যাঁ দাদা বুঝেছি, হ্যাঁ আর তুই বুঝেছি। যদি এখানে রেজোনেন্স, এই হলো ঘটনা, এটা কিন্তু দেখবি বন্ড লেন্থ দেখতে রেজোনেন্স না করতে পারলে তখন তুই কি করবি না, এই এই জিনিসটা মাথায় রাখবি, হাইব্রিডেশনের কেসটা মনে রাখবি, মানে মনে রাখবি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার যেটা আছে সেটা ইনক্রিজ করলে কিন্তু সবসময় বন্ড লেন্থ যেটা আছে বন্ড লেন্থটা ডিক্রিজ করে যায়। ওকে, বুঝে নিলাম এটা। এরকম কোশ্চেন পাবি আরো কিছু? ধর এটা বল দেখি কোন পারিস। ওয়ান টু CN মানে এই যে কার্বনের সঙ্গে নাইট্রোজেনের যে বন্ড লেন্থ 1 আর 2 এর মধ্যে কোনটা বেশি হবে? কেন? 2 এরটাই বেশি হবে, স্টেরিক হিন্ড্রেন্স এর কারণে, একদম মানে বাল্কি গ্রুপ। একদম, কারণ লক্ষ্য করে দেখ এখানে তো লোন পেয়ার যেটা আছে দুখানা ক্ষেত্রেই কিন্তু লোন পেয়ার কে রেজোনেন্স হবে। ওকে, এটা এখানে যাবে, এই বন্ড পেয়ারটা এটা এখানে আসবে, ঠিক আছে? মানে ডাবল বন্ড যদি ও হয়, সিঙ্গেল বন্ড ওপরে থাকলে মাইনাস প্লাস হলে এটা এখানে ঘুরে যাবে। কিন্তু কি হচ্ছে এখানে স্টেরিক রিপালশন হচ্ছে, স্টেরিক রিপালশন হওয়ার ফলে কি সিএন বন্ড লেন্থটা ইনক্রিজ করে যায়, মাথায় রাখবি। তাহলে কি হচ্ছে 2 এর ক্ষেত্রে যে তোর সিএন যেটা আছে তার বন্ড লেন্থ গ্রেটার দ্যান 1 হবে। ফাইনালি এটা দেখ কর, বুঝতে হবে হ্যাঁ। নেক্সট যেটা বলি শোন, আমাকে বল যে তোর একটা যদি বলি তো
দুটো কম্পাউন্ড, কোনটা স্টেবিলিটি বেশি বল? আবারও বলছি, এই একটা কম্পাউন্ড রইলো আগে, স্টেবিলিটি বলাটা কি হবে? 1 আর 2 এর মধ্যে টোটালি বলবি। বল। ফার্স্টে যেটা 1 এ আছে সেটার ফার্স্ট নম্বর আর যেটা কম্পাউন্ড আছে ওটার স্টেবিলিটি বেশি হবে, কারণ ওটা 3 ডিগ্রি 2 ডিগ্রি হাইড্রোকার্বন আর এটা 1 ডিগ্রি, এরকম এটা দিয়ে বললে চলবে? তাই তাহলে এটা কি হবে বল? তাই যদি হয় তাহলে এটা আমাকে বল। বল এবার বল। থার্ড এরটা হাইয়েস্ট হবে, কারণ মিথাইল গ্রুপ যেটা পজিটিভ আই গ্রুপ, তো আমাদের এই কার্বনের দিকে তার যে ইলেকট্রন ক্লাউডটা একটু শিফট করে দেবে, ফলে যে আমাদের এই কার্বনটা আছে মানে প্লাস কার্বনে যার মাথায় প্লাস আছে সেটা একটু নিউট্রাল হবে। তুই বল ছাড়েটা সবথেকে বেশি হবে, তাই তো? হ্যাঁ তাই তো লোকনাথ? আর অন্য হ্যাঁ হ্যাঁ কাউরা? আর অন্য কেউ? তাদেরটাই বেশি হবে, হ্যাঁ, থার্ডেরটাই বেশি হবে। ছাড়েরটাই বেশি। ভেরি গুড। দেখি আমি এবার করি, দেখি কোনটা বেশি হয়। আমি একটু করি। এই ভিডিও কি হবে? আমাদের তরুমিটা কি হবে বল? দেখ স্যার পাচ্ছি না কোনো, প্রথম One দুটো নিয়ে greater than- কনফিউজ, কিন্তু লাস্টেরটা আমার মনে one হচ্ছে greater than 1 greater than 3 greater than 2 হবে। 1 এর সবথেকে বেশি হবে, কারণটা বলছি, চিন্তা নেই। তার আগে এই কম্পাউন্ডগুলো স্ক্রিনশট নিয়ে রাখিস, হ্যাঁ? নম্বরের টাইমটা মুছে দিলাম করতে, হ্যাঁ? কারণটা বলছি। এমনিতে আমি রেসপন্সটা করালাম, এমনি এমনি তো করালাম না, আবারও। হ্যালো। শ্রীমন, ঠিক আছে? তার মানে কি, 1 নম্বর কম্পাউন্ডটা 1 নম্বর রেজোনেন্স স্টেবিলিটি পাচ্ছি, along with this
প্লাস আই এফেক্ট পাচ্ছেন। মনে রাখবি সবসময় রেজোনেন্স স্টেবিলিটি greater than hyperconjugation, greater than inductive effect, ultimately compound 1 ভালো করে শোন, এখানে এবি মানে CH3 গ্রুপ, সে তো মিথাইল গ্রুপ, তো প্লাস আই এর মাধ্যমে কি করছে, পজিটিভ চার্জ যেটা আছে সেটাকে কি করছে, মিনিমাইজ করছে। along with this কি হচ্ছে, this compound gets some resonance stability, resonance stability যেহেতু more than hyperconjugation or inductive effect, সো কি হবে, এক নম্বর কাউন্টারের স্টেবিলিটি সবথেকে বেশি হবে। এবার আসছে হলো গিয়ে 2 আর 3, লক্ষ্য করে দেখ, তো 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, পাঁচখানা এখানে হাইপারকনজুগেশন রেজোনেন্স স্ট্রাকচার পাবে একের ক্ষেত্রে। এটা হলো গিয়ে তোর ছিল CH2 প্লাস, এই তো তার মানে কি সেখানে শুধু এখানে কি প্লাস আই এফেক্ট পাবি, এখানে কোনো রেজোনেন্স এফেক্ট পাবি না, কিন্তু এখানে কোনো রেজোনেন্স হয় না। আর লাস্টে যেটা আছে 2 নম্বর যেটা ছিল CH3 CH প্লাস সঙ্গে CH3 কি হবে, ইন্ডাকটিভ এফেক্ট পাবি, along with হাইপারকনজুগেশন পাবি। এখানে কটা হাইপারকনজুগেটেড স্ট্রাকচার হবে, তিনটে ছটা, তো এটা আলফা কার্বন, তো যে কার্বনটা পজিটিভ তার পাশের কার্বনকে আলফা বলা হয়। আলফা কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন জয়েন্ট থাকে তাকে বলা হচ্ছে আলফা হাইড্রোজেন। তো কম্পাউন্ড 3 যেটা ছিল সেখানে দেখ 6 নাম্বার অফ আলফা হাইড্রোজেন, মানে কি সেক্ষেত্রে তুই 6টা হাইপারকনজুগেশন ফর্ম পাবি, along with this ইন্ডাকটিভ এফেক্ট পাবি। কিন্তু এখানে দেখ মাত্র 2টো আলফা হাইড্রোজেন আছে, তার মানে কি স্টেবিলিটি সবথেকে এক বেশি হবে, কারণ রেজোনেন্স হচ্ছে, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 2। বুঝতে পারলি কি বুঝতে পারলি না? হ্যাঁ 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 বুঝেছি, মনে এসেছে। তারপরে পরের কোশ্চেনটা বল, দেখতে পাচ্ছিস না বোর্ড, না দেখতে পাচ্ছিস না বোর্ড? না দেখতে পাচ্ছেন। এবার দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, পরেরটা বল। এবার পরেরটা কোশ্চেন দিয়েছিলাম সেটা বল। দাদা একটা তো ছিল PHO প্লাস, আরেকটা কি ছিল? PHO মাইনাস ছিল, আচ্ছা মাইনাস প্লাস ছিল। ছিল না। বল কি হবে, কেন হবে বল? বল বল, তাই বলেছি দেখ। সেকেন্ডেরটাই তো হওয়া উচিত, কারণ আমার কোভ্যালেন্ট বন্ড সংখ্যাও বেশি। আচ্ছা ডেরিভেটিভ কম্পাউন্ড পাল্টে যাচ্ছে। কোভ্যালেন্ট বন্ড কখন দেখবে, যখন তো ক্যানোনিক্যাল ফর্ম, এটা ক্যানোনিক্যাল ফর্ম না, দুখানা ডিফারেন্ট মলিকিউল দিয়েছে দেবে তোদের। ও যখন কোনো একটা কম্পাউন্ডের তুই রেজোনেটিং স্ট্রাকচার আসছিস, হয় অ্যানিলিনের ক্ষেত্রে, তখন প্রত্যেকটা ক্যানোনিক্যাল ফর্ম যখন তুই কম্পেয়ার করবি, সেক্ষেত্রে তুই কম্পেয়ার করতে পারিস, কি কম্পেয়ার করতে পারিস, নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড, এটা তো কম্পাউন্ড আলাদা। ও আচ্ছা আচ্ছা পড়েছি ক্লাসে, তাও না করিস ভাবিস তাহলে কি করে হবে। দেখ ও মাইনাস ছিল, ফেনক্সাইড আয়ন। লক্ষ্য করে দেখ দুখানা ক্ষেত্রে রেজোনেন্স হবে, ডাবল বন্ড ও মাইনাস হবে, সিমিলারলি এটার ক্ষেত্রে হবে রেজোনেন্স, একই না? দুখানে সেম নাম্বার কেমিক্যাল ফর্ম পাবো, বাট লক্ষ্য করে দেখ NO2 গ্রুপ সবসময় কি দেখায়, মাইনাস আর এফেক্ট দেখায়। মাইনাস আর এফেক্ট মানে কি, এই যে তোর লক্ষ্য করে দেখ নেগেটিভ চার্জ তো ডিলোকালাইজ হচ্ছে, তার সাথে সাথে নাইট্রো গ্রুপ এই যে ইলেকট্রন ডেনসিটি বা নেগেটিভ চার্জ ডেনসিটিটাকে কমিয়ে দিচ্ছে।
কারণ সে কি করছে, রিং থেকে ইলেকট্রনটা টেনে নেয়, মাত্র রেজোনেন্স ধরে দেখিয়েছি। আমি বলেছিলাম যে কখনো অর্গানিক কম্পাউন্ড যদি পোলার কম্পাউন্ড হয় দুটো, তার মধ্যে যার চার্জ কম বা এক্সটেন্ড অফ চার্জ কম হবে তার স্টেবিলিটি বেশি হবে। তাহলে এই যে নেগেটিভ চার্জটা রেজোনেন্সের মাধ্যমে ডিলোকালাইজ হচ্ছে, সেটা ঠিক আছে, দুটোর ক্ষেত্রেই হচ্ছে। কিন্তু এখানে দেখ, নাইট্রো গ্রুপ যখন চলে আসছে, তখন নাইট্রো গ্রুপ ইলেকট্রন ডেন্সিটিটা কি কমিয়ে দিচ্ছে, তাই তো? কারণ মাইনাস আর এফেক্ট তো সেক্ষেত্রে কি হবে, এর ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি ডিক্রিজ করছে জানেন। তাহলে আলটিমেটলি কি হবে, সেক্ষেত্রে তো 2 নম্বর কম্পাউন্ডের স্টেবিলিটিটা কিন্তু 1 এর থেকে বেশি হবে। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝেছি। কুর্মিটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ, কুর্মিটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। আর তো সৌম্যদীপ বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। দেখি এবার বল আমাকে কেমন পারিস। বল, এই তিনখানা কম্পাউন্ড দেখতে পাচ্ছিস? হ্যাঁ এদের পিকে ভ্যালুর সিকোয়েন্সটা কি হবে? ফার্স্টে 3, দেন 1, দেন 2। পিকে ভ্যালু কি হবে? ফার্স্টে 3, দেন 1, দেন 2। আমি জানিস পিকে কি জানিস কি? হ্যাঁ, পিকে মানে ইন্ডিকেশন মেইনলি দেখাচ্ছে যে পিকে ভ্যালু যত কম হবে তত বেশি অ্যাসিডিক, আর যত হ্যাঁ, বেশি হবে তত পিকেটা কি, সেটা কি ছিল মনে ছিল, মনে আছে তো? কিন্তু ওই ক্লাসটা কিছু যখন ছিলিস, যাই হোক পারফেক্টলি বলেছিলাম, তাদের মনে আছে, ভেরি গুড। মাইনাস লগ কে এটা হলো কে বলা হয় পিকে। যেমন মাইনাস লগ এইচ প্লাস টা হলো পিএইচ হয়, যেমন মাইনাস লগ কে ইজ ইকুয়াল টু পিকে। এবার তুই বলবি কে কি, ধর একটা অ্যাসিড দেখাচ্ছি, ধর আমি দেখালাম ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবি। তুই এটা ভুল বলেছিস অ্যানসার, তাও পিকে তোর মনে আছে, ব্যাস তাহলেই হবে। বলি করবো অনেক অ্যান্সার কি পাঠিয়ে দিই, কোশ্চেন আরো পাঠিয়ে দেবো। কত রেজোনেন্সের কোশ্চেন করবি জিওসি? দেখ, ধর আমি একটা CH3COOH দিয়ে দেখালাম, জল নিলাম না কিন্তু, হ্যাঁ। আর বলি না তুমি জল লিখলে না, জল দিতে হয়। CH3 না লিখে দিচ্ছি যখন, তার পরে বলতে পারিস তোরা আবার। তৈরি হয় CH3COO মাইনাস প্লাস H3O প্লাস। এক্ষেত্রে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ রাইট হ্যান্ড সাইড, সেটা তুই কাইনেটিক্সও পড়েছিস, into concentration of H3O plus by concentration of CH3COOH into concentration of H2। লক্ষ্য করে দেখ, H2 এর কনসেন্ট্রেশন কিন্তু প্রায় আনঅল্টার বা সেম থাকে। সেক্ষেত্রে K into H2 দুখানা কনস্ট্যান্ট will be another constant। সেক্ষেত্রে কি হবে, CH3COO minus into H3O plus by concentration of CH3COOH। এই যে এটাকে বলা হয় Ka। Ka মানে কি, অ্যাসিডের ফার্স্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে তো, বা ফার্স্ট আয়োনাইজেশন কনস্ট্যান্ট। যে অ্যাসিডের ক্ষেত্রে Ka ভ্যালু বেশি হবে, তার মানে কি, এই যে যেগুলোর তোর নিউমিনেটর যেগুলো আছে CH3COO মাইনাস বা H3 প্লাস আয়নের কনসেন্ট্রেশন, সেটা আনডিসোসিয়েট অ্যাসিড মলিকিউলস এর থেকে বেশি হবে।
তাই তো? তার মানে যত বেশি কে হবে তার মানে কি দ্য ইকুইলিব্রিয়াম উইল বি কি হচ্ছে আলটিমেটলি শিফটেড টুয়ার্ডস রাইট। তাই তো, তার ডান দিকে রয়েছে ঝুঁকে রয়েছে, একই না? তার মানে কি H3O প্লাস আয়নের গাঢ়ত্ব বেশি হবে, H3 প্লাস আয়নের গাঢ়ত্ব বেশি হবে মানে কি pH ও বেশি হবে। তার মানে K এর সঙ্গে কি হচ্ছে pH টা প্রপোর্শনাল, K এর ভ্যালু বেশি মানে pH টা কি হবে বেশি হবে, বা pH বেশি মানে K বেশি। এবার ধর কোনো pK করছিস তখন কি মাইনাস লগ K, কোনো বড় কিছুর যদি ঋণাত্মক বা নেগেটিভ লগারিদম করিস তার ভ্যালুটা কম হয়ে যাবে তো। তার মানে কি পিকে ভ্যালু যত কম হবে সে তত বেশি অ্যাসিডিক, বা কে ভ্যালু যত বেশি হবে সে তত বেশি অ্যাসিডিক। এবার লক্ষ্য করে দেখ, বলি আমি তোদের তিনখানা যে দিয়েছিলাম উপরে সেই তিনটেই কিন্তু বেস। এটাও বেস, কেমন বেস? লুইস বেস। এটাও লুইস বেস, এটাও লুইস বেস। কারণ এখানে অ্যামোনিয়ার ক্ষেত্রে কি রয়েছে? লোন পেয়ার রয়েছে। বুঝতে পারলাম কি বুঝতে পারলাম? তার মানে কি ভালো করে শোন, এই যে অ্যাসিডিটি যেটা আছে proportional to 1 by pk, ওকে? তার মানে কি যার pk এর ভ্যালু যত কম তার অ্যাসিডিটি তত বেশি। তাহলে আমরা উল্টো ভাবে বলতে পারি যে অ্যাসিডের উল্টো মানে কি সে বেস কম, যত বেশি অ্যাসিড মানে তত বেস লেস বেসিক। তাহলে আমার লক্ষ্য করে শুনি অ্যাসিডিটির সঙ্গে যদি pk এর ইনভার্সলি প্রপোর্শনাল হয়, মানে আমি সেটা বলছি না, মানে pk এর ভ্যালু যদি বেশি হয় তাহলে অ্যাসিডিটি কি হবে? কম হবে। তার মানে উল্টো ভাবে বলতে পারি pk এর ভ্যালু তারই বেশি হবে যে মোস্ট বেসিক বা সবথেকে বেশি ক্ষারীয়। এদের মধ্যে লক্ষ্য করে যে নাইট্রোজেনের লোন পেয়ার অ্যামোনিয়ার ক্ষেত্রে অ্যাডিটিভের ক্ষেত্রে দেখ রেজোন্যান্স স্ট্রাকচার যদি করি এগুলো করতে হবে, তাহলে হবে না ডাবল বন্ড NH2 প্লাস, এটা 11 এ বলেছিলাম, এটা মাইনাস চলে আসবে। তার মানে কি এই যে তোর লোন পেয়ারটা রেজোন্যান্সের ফলে কি হচ্ছে তোর এনগেজ হয়ে যাচ্ছে তো রিনে, বেনজেন থেকে এনগেজ মানে কি নাইট্রোজেনের মাথায় তখন লোন পেয়ার ডেনসিটি কমে গেল, তাহলে বেসিসিটি কি হয়ে গেল? কমে গেল। কিন্তু এখানেও রেজোন্যান্স হবে না, এখানেও রেজোন্যান্স হবে না। তার মানে এটা যেহেতু লোন পেয়ারটা এনগেজ হলো তাহলে অন্য কেউ ডোনেট করতে পারবে না। এই সব থেকে লোয়েস্ট বেসিক বলতে পারি, একই না? তার মানে কি পিকে ভ্যালু সবথেকে লো হবে, ঠিক আছে? এবার দেখ যেটা ঘটনা সেটা হলো কি C2H5NH2 কি হবে? এটা প্লাস আই এফেক্ট দেখাবে। প্লাস আই এফেক্ট যদি দেখায় সেক্ষেত্রে কি হবে? প্লাস আই এফেক্টের ফলে এই যে লোড পেয়ার রয়েছে তার সাথে লোড পেয়ার ডেনসিটি বেড়ে যাবে। তার মানে কি সবথেকে মোস্ট বেসিক হবে, তার মানে পিকে এর ভ্যালু সবথেকে কি হবে? হাইয়েস্ট হবে। আর 2 নম্বর যে কম্পাউন্ড যেটা আছে সেটা কি হচ্ছে? সে অবশ্যই অ্যাসিড হবে কিন্তু এর থেকে কম। সাইক্লোহেক্সেন রিং যেটা আছে সে ততটা বিএফএফ মানে তোর ইলেকট্রন ডোনেট করে যতটা তোর মিথাইল করে। তো সেক্ষেত্রে আমরা এক সবথেকে বেশি বেসিক, তারপর 2, তারপরে 3। পিকে এর ভ্যালু অনেকটা কি হবে? সবথেকে বেশি হবে 1 পিকে, তারপর কি হবে? 2 হবে, তারপর 3 হবে। বোঝা গেছে? মানে এটা সবচেয়ে লিস্ট বেসিক হবে। এটা মাথায় রাখিস কিন্তু কর্মীটা বুঝতে পারছিস? লোকনাথটা বুঝতে পারছিস? কর্মীটা বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা কিছু বললে? তোকে না বললাম, তুই তো বুঝেছিস, কর্মীটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমার কথা যাচ্ছে না নাকি? বুঝতেও পারছি না। আর ইয়ে সৌমন কি বললো বুঝতে পারছিস ভাই? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। বুঝতে পারলে হবে, অ্যান্সার দিতে হবে তো। কিন্তু বোঝার মধ্যে সময় থাকতে হবে নাকি? তাহলে অ্যান্সার দিতে হবে। ধর ফোনটা এক মিনিট ধর। শোনা যাচ্ছে তোকে? ফোনটা ধরবি, হ্যাঁ?
ফোনটা এক মিনিট ধর। বল, চারটের মধ্যে স্টেবিলিটি অনেক হাজার, চারটে স্টেবিলিটি সঠিক অর্ডারটা দে। হ্যাঁ স্টেবিলিটি অর্ডার বলছো তো? হ্যাঁ, স্টেবিলিটি অর্ডার। দাদা বলবো? কে বলবি? আমি লোকনাথ। বল। এটা হবে তোমার 4-1-2-3। বললি যে এটা 4 গ্রেটার দ্যান কি? 1, এটা বললি 2, তাই তো? 3। হ্যাঁ। হ্যাঁ 4-1, 4-1, 4-1। 4 1 2, তাই তো? হুম। আর কে বলবি বল? সৌমনি তরুমিতা বল। সৌমনি তরুমিতা অ্যান্সার দে। দেখ, আমি যখন বলেছিলাম যে কোনো একটা ক্যানোনিক্যাল ফর্মের স্টেবিলিটি কি করে বের করবি, সেক্ষেত্রে আমি বলেছিলাম যখন কোনো অ্যারোমেটিক স্ট্রাকচার হবে তার স্টেবিলিটি নন অ্যারোমেটিক কম্পাউন্ডের থেকে অনেক বেশি। দেখ এখানে প্রত্যেক কটা অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, এক পাতের অ্যারোমেটিক। ইভেন একটা রেজোলিউট হবে, দেখ এই
আমরা রেজোনেন্স পার্টিসিপেট করছি। এছাড়াও অ্যালং উইথ দিস কি হচ্ছে, এটা অ্যারোমেটিক ওয়ান, তার মানে এটা সবথেকে মোস্ট স্টেবল অ্যামং দিস ফোর। এবার আসছে নন অ্যারোমেটিক এর ক্ষেত্রে কনসিডার করা যায়। আমি কিছুক্ষণ আগে বলেছি রেজোনেন্স স্টেবিলিটি কিন্তু তোর হাইপার কনজুগেশন বা ইন্ডাকটিভ এফেক্টের থেকে অনেক বেশি। তো সেক্ষেত্রে লক্ষ্য করে দেখ, এই যে 4 নম্বর কম্পাউন্ডটা কি হতে পারে, এরকম হতে পারে, করলে কি হবে, CH2 প্লাস সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH। আবার এইটা কি হতে পারে, তো এই যে উল্টো কেসটা হতে পারে, এই ক্ষেত্রেও দিতে পারে, তখন এটা হতে পারে DH থেকে প্লাস আসবে, তাহলে কি ক্ষেত্রে কি হচ্ছে লক্ষ্য করে দেখ, যেটা হচ্ছে বলবো আমি এবার, যেটা হচ্ছে তাহলে আলটিমেটলি কি হচ্ছে, CH2 সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, এটা প্লাস হয়ে গেল। এটা রেজোনেন্স হচ্ছে, কিন্তু এখানে বা এটার ক্ষেত্রে রেজোনেন্স কিন্তু হবে না। দেখ রেজোনেন্স হওয়ার জন্য ডাবল বন্ড সিঙ্গেল বন্ড বা ডাবল বন্ড প্লাস থাকতে হবে, তাই তো? তো সেক্ষেত্রে তো এখানে তো কোনোভাবেই হবে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড আবার প্লাস হবে না, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড বা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস, তাই তো এরকম থাকতে হবে, ওকে, বা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড মাইনাস এসব থাকতে হবে, ওকে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে কিন্তু রেজোনেন্স হচ্ছে না। তাহলে আলটিমেটলি সবথেকে বেশি স্টেবল কত হলো, এক কম্পাউন্ড ওয়ান সবথেকে বেশি স্টেবল হলো ডিউ টু অ্যারোমেটিক। নাম্বার 2 4 নম্বর কম্পাউন্ড কেন রেজোনেন্স হচ্ছে, ওকে, তাহলে দুটোতেই রেজোনেন্স হচ্ছে, কিন্তু রেজোনেন্স হচ্ছে সঙ্গে অ্যারোমেটিক স্ট্রাকচার, এখানে শুধু কি হচ্ছে রেজোনেন্স হচ্ছে। তাহলে কি হলো, 1 সবথেকে বেশি স্টেবল, তারপরে 4, ঠিক আছে। নেক্সট দেখ, গ্রেটার দেখ, এই দুটোর মধ্যে বলি আমি, হ্যাঁ লক্ষ্য করে দেখ, এখানে কিন্তু রেজোনেন্স হচ্ছে না। তো এখানে দেখ যেটা প্লাস তার পাশের কার্বনটা আলফা কার্বন, তাহলে এখানে কোনো হাইপার কনজুগেশন হয় না, শুধু কি হয় আইসোপ্রোপাইল গ্রুপের একটা ইন্ডাকটিভ এফেক্ট থাকে, ওকে। কিন্তু দেখ 2 নম্বর কম্পাউন্ডের ক্ষেত্রে যে প্লাস তার পাশের কার্বনটা কি আলফা কার্বন, তাহলে এখানে 3টে আলফা হাইড্রোজেন, এখানে দুটো, 5টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার, কারণ যেটা প্লাস হয় তার পাশের কার্বন গুলো কি আলফা কার্বন হয়, তাহলে 3টে আর 2টো 5টা কি আলফা হাইড্রোজেন, তাহলে 5টা হাইপার কনজুগেশন স্ট্রাকচার হবে। along with this দেখ এই যে পুরো গ্রুপ যেটা আছে সেটা কিন্তু প্লাস আই এফেক্ট থাকছে, তার মানে কি প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন দুখানে স্টেবিলিটি পাচ্ছে। সবথেকে বেশি স্টেবল 1, তারপর 4, তারপর কি হবে, তারপর 2, লাস্টে হবে গিয়ে তোর কি 3। বুঝতে পারলি কি বুঝতে পারলি না? হ্যাঁ দাদা হ্যাঁ? বুঝেছি, হ্যাঁ বুঝেছি। লাস্ট আর একটা কোশ্চেন, হ্যাঁ লাস্ট আজকে আর একটা কোশ্চেন করব, করার পর আজকে স্টপ করব। সেটা হলো গিয়ে দেখ, আমি কিছু হোমওয়ার্ক গুলো দিয়েছি করে রাখ, আর কিছু হোমওয়ার্ক পাঠাবো। ওই যে গ্রুপ 15 এর যেটা দিয়েছিল ওটা কি করে রাখবো সল? হ্যাঁ গ্রুপ 15 এর কতগুলো কোশ্চেন ছিল ওইগুলো কি চেষ্টা করে রাখবো? গ্রুপ 15 এর কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিল? যে নোটসটা দিয়েছিল। গ্রুপ 15 এর কোশ্চেন করা আছে, অ্যানসার তো করানো আছে, হ্যাঁ তাও ঠিক। তাতে অ্যানসার লেখানো আছে ওখানে সব। হ্যাঁ, বলে দিচ্ছি। এক নম্বর কম্পাউন্ড, 2 নম্বর কম্পাউন্ড, একের এক্সাম্পল, এখানে 2 নম্বর এক্সাম্পল কম্পেয়ার করতে হবে। 1 নম্বর কম্পাউন্ডের কার্বন কার্বন ডাবল বন্ড লেন্থ সমান নাকি আলাদা। 1 নম্বর কম্পাউন্ডে যে কার্বন কার্বন ডাবল বন্ড দুখানে অ্যালকিন আছে, বন্ড লেন্থ সেম না ডিফারেন্ট, কি ডিফারেন্ট হয়, কোনটা বেশি কোনটা কম এবং কেন বলতে হবে? ফার্স্ট এড যেটা আছে মানে
তার যে ফার্স্ট কম্পাউন্ডটা তার কার্বন কার্বন ডবল বন্ডের লেন্থ কম, সেকেন্ডেরটার বেশি। কার্বন কার্বন ডবল বন্ডের থেকে এক্স্যাক্টলি ঠিক করেছিস কেন? কারণ এক্ষেত্রে কিন্তু ক্লোরিন, ভুল বলেছিস, ভুল বলেছিস, হ্যাঁ হ্যাঁ বলেছিস ফার্স্ট কম্পাউন্ডের বন্ড লেন্থটা বেশি হবে। কারণটা কি দেখ বলবো? হ্যাঁ হ্যাঁ বল। কারণ এরকম আছে দেখ, এখানে H এখানে Cl 1 2 3 4 5 6 লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল পেয়ার বা মাইনাস সিঙ্গেল বন্ড, এদিকে দেখা লোন পেয়ার লিখে দেবো লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডাবল পেয়ার ডবল বন্ড বা মাইনাস সিঙ্গেল বন্ড, মানে এটা নেগেটিভ স্পিড। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে সব রেজোনেন্স হয় বা লোন পেয়ার সঙ্গে প্লাস আছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু রেজোনেন্স হয়ে থাকে। হ্যাঁ, তো দেখ এখানে লোন পেয়ার দিয়ে কার্বন কার্বনের সাথে কি হয় ডাবল বন্ড করছে, তখন এই বন্ড পেয়ারটাকে এখানে শিফট হয়ে যাবে, তাহলে এখানে কি হবে রেজোনেন্স ফ্যাক্টরটা দেখ CH2 মাইনাস হয়ে গেল লোন পেয়ারের জন্য, সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড Cl প্লাস, তার মানে এই যে রেজোনেন্সের ফলে এই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড ক্যারেক্টার পেয়ে গেল। তার মানে কি এই ডাবল বন্ডটা যেটা আছে সেটা পার্শিয়াল ডাবল বন্ড, এটা রেজোনেন্স হাইব্রিড আমরা এরকম করে লিখতে পারি। দেখ তো CH2 সিঙ্গেল বন্ড CH ডটেড সিঙ্গেল বন্ড Cl ডটেড, তার মানে কি রেজোনেন্সের ফলে এই ডাবল বন্ডটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। তার ফলে কি হবে বন্ড যা সিঙ্গেল বন্ড লেন্থ তার থেকে ডাবল বন্ড কম, কিন্তু পার্শিয়াল ডাবল বন্ডের লেন্থটা ডাবল বন্ডের থেকে কি হবে বড়, কিন্তু সিঙ্গেল বন্ডের থেকে ছোট হবে। তার মানে কি এই যে ডাবল বন্ড লেন্থটা কার্বন কার্বন সেটা ইথিনের থেকে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, ঠিক আছে। এবার বল এখানে লক্ষ্য করে দেখ, বলবি এখানেও ব্যাপার রেজোনেন্স যখন হচ্ছে এই CH যেটা আছে দেখ ডাবল বন্ড মানে কি CCl যে পিওর সিঙ্গেল বন্ডটা কিন্তু সিঙ্গেল বন্ড নেই, এটা একটা পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে। তার মানে পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার মানে কি তার বন্ড লেন্থটা ছোট, সিঙ্গেল বন্ডের লেন্থ রয়েছে, এখানে কি হচ্ছে কার্বন সিএলটা বন্ড লেন্থ কমছে, কার্বন কার্বন ডবল লেন্থ বাড়ছে। বোঝা গেছে কি বোঝা যায়নি? কোনো অসুবিধা থাকলে বল। তুমি বুঝতে না দাদা পেরেছিস? বুঝেছি। সৌমদীপ, হ্যাঁ দাদা সৌমদীপ হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ইয়ে বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস? সুরমিতা, হ্যাঁ হ্যাঁ তো থাক আজকে এই পর্যন্তই। ওকে হ্যাঁ